অঞ্জনবাবু। যখনই মেয়েকে ঐন্দ্রিলা বলে ডাকেন, ঘর থেকে গম্ভীর গলায় উত্তর আসে, বাবা, কতবার বলেছি, প্লিজ আমাকে ওই নামে ডেকো না, ইটস অ্যানি। অঞ্জনবাবু দীর্ঘশ্বাস ফেলেন। যে নামটা তিনি আর সুমিতা মিলে অভিধান ঘেঁটে বের করেছিলেন, সেটাকে মেয়ে ছেঁটে কেটে একটা 2 অক্ষরের ডাক নাম বানিয়ে ফেলেছে। ঐন্দ্রিলা ওরফে অ্যানি। তার ঘরটা একটা আলাদাই মহাবিশ্ব। কি নেই সেখানে? ল্যাপটপ, 2টো মনিটর, আবার একটা ট্যাব, হেডফোন তো 2-4টে রয়েছেই। বিটেক শেষ করার পর অ্যানি কোনো নামি আইটি ফার্ম জয়েন করেনি। ও এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। অঞ্জনবাবু কলেজে ইংরাজি ক্লাসে শব্দ নিয়ে খেলা করেন, আর তার মেয়ে ঘরে বসে একটা অদ্ভুত সফটওয়্যারকে প্রম্পট বা নির্দেশ লিখে লিখে ছবি আর ভিডিও বানায়। সে একজন ডিজিটাল ক্রিয়েটার। সারা দিন ফোন থাকে হাতে, রিলস বানানো আর রাত জেগে বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা। এই সবই কিন্তু অঞ্জনবাবু আর অ্যানির মা সুমিতা দেবীর চিন্তার কারণ। বিশেষ করে সুমিতা দেবী সব সময় ভয় থাকেন। ঐন্দ্রিলা ছোটবেলা থেকেই বড্ড চঞ্চল। স্কুল কলেজে কতবার যে প্রেমের কথা তার কানে এসেছে তারই অত্তা নেই। আজ একজনের সাথে ক্যাফেতে আড্ডা, তো কাল তার সাথে ব্রেকআপ করে সোশ্যাল মিডিয়ায় সিঙ্গল অ্যান্ড হ্যাপি স্টেটাস। সুমিতা দেবীর ধারণা, এই চঞ্চলতা আর এই আজব প্রফেশনের কারণেই মেয়ে কোনোদিনও সংসারী হতে পারবে না। দেখলে সুমিতা, আজ আবার কুরিয়ারে কি একটা দামি ইলেকট্রনিক্স যন্ত্র এলো ঐন্দ্রিলার নামে। কত যে টাকা ওড়াতে পারে মেয়েটা। সুমিতা দেবী রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। হ্যাঁ গো, শোনো, ওকে ওই ঐন্দ্রিলা বলে আর ডেকো না। ওই নামে ডাকলে তো ও আবার শুনতেই পায় না আজকাল। ও তো আবার এখন অ্যানি। কাল আবার আমাকে বলেছে, জানো মা, ঐন্দ্রিলা নামটা খুব ওল্ড ফ্যাশনড, লোকে নাকি উচ্চারণ করতে পারে না। তো আমিও বলি, বাপু, আমরা তো ওই জন্ম থেকেই এই নামেই ডাকছি, উচ্চারণও করছি। কই, আমাদের তো জিভ আর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়নি গো। যা বলেছ, ইংরেজি সাহিত্যের প্রফেসর হয়ে আমি এই অ্যানি নামের মাহাত্ম্য আজ পর্যন্ত বুঝলাম না। যাই হোক, তুমি ওকে বোঝাও। বিটেক তো হলো, এবার এমবিএর জন্য এন্ট্রান্সটা দিক। এই কম্পিউটারকে হুকুম দিয়ে কতদিন চলবে? তুমি কাজের কথা বলছো, আর আমার তো রাতে ঘুম হচ্ছে না ওর এই রাত জাগা দেখে গো। কাল রাত 2টোর সময় দেখি কার সাথে যেন আবার হেসে হেসে কথা বলছে। জিজ্ঞেস করতে বলল, কি ইউএসের ক্লায়েন্ট না ছাই। আমার তো মনে হয় আবার কোনো নতুন ছেলের পাল্লায় পড়েছে। আগেকার সেই অয়ন না সায়ন কি যেন একটা ছিল, তার যে কি হলো কে জানে। ওসব ভাইব টাইপ কি যেন বলে না, ম্যাচ করলে সম্পর্ক ওদের টেকে না। আমি তো ভাবছি ওকে কোনো একটা বড় কোম্পানিতে ঢুকিয়ে দিতে পারলে এইসব পাগলামি কমতো। কোম্পানি ফম্পানি ছাড়ো তো। আমি পাশের বাড়ির মাসিমাকে বলেছি একটা ভালো সম্বন্ধ দেখতে। ইদানিং মেয়েরা একবারই নিজের পায়ে দাঁড়ানোর নেশায় ঢুকে গেলে না আর সংসার করতে চায় না। তার উপর যা চঞ্চল, তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা না করতে পারলে ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এই আমি বলে রাখলাম। বাইরে যখন অঞ্জনবাবু আর সুমিতা দেবীর দুশ্চিন্তার পাহাড় জমছে মনে মনে, তখন ঘরের ভেতরে অ্যানি ওরফে ঐন্দ্রিলা নিজের আলাদা এক জগতে বিভোর। ঘরের জানলায় ভারী পর্দা, বাইরের রোদের তপ্ত আভা ভেতরে ঢোকার অনুমতিই পায়নি। এসিটা একেবারে 16 ডিগ্রিতে সেট করা। ঘরটা একদম আইস বক্স। অ্যানির আদল গা ছড়ানো অগোছালো বিছানায়, পরনে একটা ঢিলেঢালা ওভারসাইজড ব্ল্যাক টি শার্ট আর ডেনিম শর্টস। মাথার বালিশটা এক পাশে পড়ে আছে, আর মাথা ভর্তি উস্কো খুস্কো চুল একেবারে মুখের ওপর ছড়িয়ে। 21 বছরের তর তাজা মেয়ে, অথচ এই অসময়েও ওর চোখের তলায় হালকা কালির আভা। সারা রাত ল্যাপটপের নীল আলোর সামনে বসে প্রম্পট ঘষা মাজার ছাপ এক
এক্কেবারে স্পষ্ট। বাইরে বাবা মায়ের অত শত আলোচনা, এমবিএর ভবিষ্যৎবাণী বা বিয়ের দুশ্চিন্তা কোনো কিছুই ওর এই গভীর ঘুমে ফাটল ধরাতে পারেনি। কিন্তু হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আইফোনটা সজোরে চিৎকার করে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। অ্যানি ঘুমে চোখ কচলাতে কচলাতে ফোনটা ধরল। গলাটা একেবারে ভেঙে এসেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই মাত্র মহারানীর ঘুম ভেঙেছে। হ্যালো, কে? গুড মর্নিং ম্যাম, আমি ইন্ডিয়ান ব্যাংক থেকে বলছি। আমি কি মিস ঐন্দ্রিলা মুখার্জির সাথে কথা বলছি? তড়িঘড়ি মাথাটা একবার নাড়িয়ে নিল ঐন্দ্রিলা। ঘুমটা একটু ছাড়লো বটে। ইয়েস, অ্যানি মানে ঐন্দ্রিলা, বলুন কি ব্যাপার? এত সকালে কল করেছেন কেন? ম্যাম, আপনার পার্সোনাল লোনের এই মাসের ইএমআই পেমেন্টটা আজ বাউন্স করেছে। আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই। আপনার কি মনে আছে যে আজকে লাস্ট ডেট ছিল? ঐন্দ্রিলা মাথায় হাত দিয়ে শটান দাঁড়িয়ে পড়ল বিছানায়। শিট, আজ তো 21st। আই এম সো সরি। আসলে কাল রাতে একটা প্রজেক্ট সাবমিটের চক্করে না আমি একদম ভুলে গেছিলাম ডেটটা। ইএমআই বাউন্স করেছে মানে তো পেনাল্টি লাগবে না? হ্যাঁ ম্যাম, আজকের মধ্যে পেমেন্টটা না হলে কিন্তু একটা লেট ফি অ্যাড হবে। আপনার লোন তো একটা গ্রাফিক্স কার্ড আর হাই এন্ড পিসি সেটআপের জন্য নেওয়া হয়েছিল, তাই রিপেমেন্টটা টাইমলি হওয়া দরকার। বিছানা থেকে নেমে ল্যাপটপটা খুলতে শুরু করলো অ্যানি। ওকে ওকে, আমি এখনই চেক করছি। আমার ক্লায়েন্টের থেকে পেমেন্টটা তো ঢোকার কথা ছিল, হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ হয়েছে। আমি আধ ঘন্টার মধ্যে অনলাইন ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং। ওকে ম্যাম, গুড বাই, হ্যাভ এ নাইস ডে। আর নাইস ডে, এই ভুলে যাওয়ার চক্করে বিরাট একটা ভুল হয়ে গেল। বাবা যদি জানতে পারে আমি লোন নিয়ে গ্রাফিক্স কার্ড কিনছি, আর এখন আবার ইএমআই এর টাকাও দিতে পারছি না, আজকে ল্যাপটপটা জানলা দিয়ে ফেলে দেবে শিওর। গজগজ করতে করতে ল্যাপটপটা চেক করতে শুরু করলো ঐন্দ্রিলা। টাকা তো পাঠিয়েছেন, এমনকি টাকা পাঠানোর স্ক্রিনশটও পাঠিয়েছেন। তাহলে টাকাটা আটকে দিল কেন ব্যাংক? কিছুতেই কিছু মাথায় ঢুকছে না। ঠিক সেই সময়ে বাইরে থেকে সুমিতা দেবী দরজায় ধাক্কা দিলেন। অ্যানি, অ্যানি, 12টা বেজে গেল। এবার কি কুম্ভকর্ণের ঘুম ভাঙবে নাকি? খেতে আয়। অ্যানি বিরক্ত হয়ে চিৎকার করে উঠল। আরে আসছি, 5 মিনিট, একটা ইম্পর্ট্যান্ট কাজ করছি। ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনে তাকিয়ে অ্যানির কপাল কুঁচকে গেল। ডলার টু রুপি কনভার্সন হয়ে ওর অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন পেন্ডিং। ব্যাংক সম্ভবত কোনো ফরেন রেমিটেন্স ভেরিফিকেশনের জন্য টাকাটা আটকে দিয়েছে। এমনিতেই ইএমআইয়ের টাকা দেওয়ার চাপ, তার উপরেই টেকনিক্যাল ঝামেলা। অ্যানি যখন এই ভেবেই বিরক্ত সহকারে ফোনটা বিছানায় ছুঁড়ে মারবে ঠিক করলো, ঠিক তখনই তীক্ষ্ণ একটা নোটিফিকেশনের শব্দ হলো। ইনস্টা থেকে আসা একটা পপ আপ মেসেজ। আর সেটা দেখা মাত্রই অ্যানির শরীরটা পাথরের মতো জমে গেল। ওর এক্স বয়ফ্রেন্ড অয়ন একটা পোস্ট করেছে, 3টে ছবি। প্রতিটা ছবিতে অয়ন আর মিলির মাখো মাখো রসায়ন। ছবির নিচে ক্যাপশন, মাই ফর এভার মাই বেটার হাফ। অ্যানির ঝাপসা চোখে যেন আগুন জ্বলে উঠল। অয়ন আর মিলি, মিলি ওর বেস্ট ফ্রেন্ড ছিল। শুরুতে অয়ন বলেছিল এটা একটা ক্যাজুয়াল সিচুয়েশনশিপ। অ্যানিও ভেবেছিল জেনজি, কেন ইমোশনালি ফুল হতে যাবে। কিন্তু কখন যে সেই ক্যাজুয়াল সম্পর্কটা ওর মনের ভেতরে একদম জায়গা করে নিয়েছে বুঝতেই পারেনি। মনে পড়ে গেল সেই বিভীষিকাময় বিকেলটার কথা, যখন প্রথম জানতে পেরেছিল অয়ন ওর আর মিলির সাথে একই সময় টকিং স্টেজে আছে। অয়ন খুব সহজভাবেই বলেছিল, দেখো অ্যানি, আমি জাস্ট দুজনকে এক্সপ্লোর করছি, যাকে বেটার মনে হবে তার সাথেই এগোবো। ইটস কল্ড রোস্টিং দ্য কম্পিটিশন, নাথিং পার্সোনাল। এটাই তো এখনকার নিয়ম, এভাবেই তো চলে মডার্ন ডেটিং। অথচ আজ ছবিটা দেখে অ্যানির কেমন যেন কষ্ট হচ্ছে।
নিজেকেই নিজে মনে মনে গালমন্দ করতে শুরু করলো ও। ছি অ্যানি, তুই বিটেক পাশ করা একজন প্রম্পট ইঞ্জিনিয়ার, আধুনিক মেয়ে, তুই একটা সামান্য ছেলের জন্য ভেঙে পড়ছিস। ওহ, কেন যে তোর মধ্যে সেই পুরনো দিনের মধ্যবিত্ত ইমোশন ভর্তি। ঝিমঝিম করছে মাথাটা। একে ব্যাংকের কাজ, মা বাবার বকবক, ওহ আর নেওয়াই যাচ্ছে না। বিছানায় ফোনটা ছুঁড়ে ফেলে দিল অ্যানি। তারপর পোশাক আশাক নিয়ে চলল স্নান ঘরের দিকে। শাওয়ারের ঠান্ডা জলে নিজের মধ্যবিত্ত কষ্টগুলো ধুয়ে ফেলতে চাইল জোর করে। কিন্তু কষ্ট কি জোর করে ধুয়ে ফেলা যায়? যায় না বোধহয়। আলমারি থেকে একটা স্লিভলেস শার্ট আর ডেনিম শর্টস গলিয়ে সরাসরি ডাইনিং টেবিলের দিকে পা বাড়ালো অ্যানি। টেবিলে তখন ভাতের থালা সাজিয়ে অপেক্ষা করছেন সুমিতা দেবী। একেবারে রণক্ষেত্রের প্রস্তুতি। ওদের বাড়ির কাজের মাসি মালতী রান্নাঘরের সিঙ্কে দাঁড়িয়ে বাসন মাজছে। যদিও অ্যানি দোতলা থেকে নামা মাত্রই ওর দিকে চোখ চলে গেছে মালতীর, কারণ অ্যানির শর্টস। পোশাক দেখেই তো মালতী মাসির চক্ষু চড়ক গাছ। বাসন মাজা অটোমেটিক্যালি থেমে গেছে। এদিকে চেয়ারটা টেনে ধপাস করে বসে মালতী মাসির দিকে তীক্ষ্ণ একটা দৃষ্টি দিয়ে অ্যানি বলে উঠল, কি গো মাসি, এভাবে তাকিয়ে কি দেখছো? আমার পা দুটো তোমার মেজে যাওয়া বাসনে এঁটো লেগে থাকার মতো হয়ে আছে নাকি? সাবান ঘষবে আমার পায়ে? দিদি ভাই, কি যে বলো না তুমি। আমি ভাবছিলুম তোমার জামা কাপড়গুলো দিন দিন কেমন ছোট হয়ে যাচ্ছে না? আচ্ছা, জামা কাপড়গুলো ধোয়ার পর কি কুঁচকে যাচ্ছে? মাসি, এটাকে ফ্যাশন বলে? তুমি বরং থালায় সাবান ঘষার দিকে কনসেন্ট্রেট করো, নইলে কিন্তু মা আবার তোমার মাইনে কাটবে। মাইনে কাটার নাম শুনেই তো মালতী মাসির মাথায় পড়লো বাজ। অভিযোগ চলে গেল সরাসরি হেড অফিসে। ও মা গো মা, বৌদি গো, দেখো না দিদি ভাই কি সব বলছে। সুমিতা দেবী প্রস্তুত ছিলেন। মেয়ের ওপর তিনি তো চটেই আছেন সকাল থেকে। তুই চুপ করবি অ্যানি? কি পোশাক পরেছিস এটা? এটা শহর নয়, মফস্বল। চারিদিকে লোকজন, 5-5টা বাড়ি। এই অবস্থায় তোকে সবাই দেখলে না লজ্জায় লজ্জায় আমার মাথা কাটা যায়। একটু চুড়িদার পরতে পারিস না? আঙুল দিয়ে ভাতগুলো ঘাঁটতে ঘাঁটতে বলে উঠল অ্যানি, মা, উঁকি যারা মারে সমস্যা তাদের, আমার নয়। আর চুড়িদার পরে এই কাঠফাটা গরমে আমি সেদ্ধ হতে পারবো না। বাবা, তোমার প্রিয় মিল্টন কি কোথাও লিখে গেছেন যে চুড়িদার না পরলে স্বর্গে যাওয়া যায় না? গম্ভীর গলায় বলে উঠলেন অঞ্জনবাবু। মিল্টন এসব নিয়ে মাথা ঘামাতেন কিনা জানি না, তবে তিনি প্যারাডাইস লস্টের কথা বলেছিলেন। আর তোমার যেভাবে অধপতন হচ্ছে, তাতে তোমার কেরিয়ারটাও একটা প্যারাডাইস লস্ট হয়ে যাবে। আমি আজই আমার এক কলিগের সাথে কথা বলেছি। ও একটা নামি MBA কোচিং চালায়। কাল থেকে তোমায় ওখানে যেতে হবে। চমকে উঠল ঐন্দ্রিলা। ও করবে MBA? কেলেঙ্কারি। বাবা, সিরিয়াসলি MBA? কেন করব আমি MBA? 2 বছর ধরে মোটা মোটা বই পড়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে 50,000 টাকার দাসের খাটনি খাটার জন্য? 50,000 টাকা তোমার কাছে কম মনে হচ্ছে? বিটেক করে বাড়িতে বেকার বসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর নামে ল্যাপটপে কার্টুন বানানোটা কি খুব সম্মানের? কার্টুন নয় বাবা, ওটা AI আর্ট। আর তোমার ওই সম্মানের চাকরির মাসকাবারি মাইনের চেয়েও না আমি এই 21 বছর বয়সে 3 গুণ বেশি রোজগার করি। কালকেও একটা বিদেশি ক্লায়েন্টের প্রজেক্ট থেকে টাকা ঢুকেছে, একদম কড়কড়ে ডলার। কনভার্ট করলে দেখবে তোমার 3 মাসের মাইনে আমার 1 সপ্তাহের রোজগার। চাকরির চক্করে ঘুরলে ওটা কিন্তু হতো না। কপালে হাত দিয়ে বলে উঠলেন সুমিতা দেবী। ভগবান, টাকা করিস না মামাই। টাকাটাই সব নয়। বিয়ে থা করতে গেলেও না একটা স্ট্যাটাস লাগে। লোকে জিজ্ঞাসা করলে কি বলবো? মেয়ে আমার বাড়িতে বসে কম্পিউটারে ভূত সাজায়। এর চেয়ে MBAটা করলে একটা বড় কোম্পানির ট্যাগ লাগতো গায়ে, বুঝলি? বিয়ে মা, এখনকার দিনে বিয়ে মানে হলো যাকে বেটার মনে হবে তার সাথে শিফট করে যাওয়া। তার চেয়ে আমার এই ডিজিটাল জগৎটা অনেক বেশি লয়াল। জেদ করিস না ঐন্দ্রিলা।
বাইরের জগৎটা তুই বুঝিস না। আমি বুঝি বাবা, তোমাদের চেয়েও ভালো বুঝি। আমি জানি কোথা দিয়ে কি করলে কিভাবে উন্নতি করা যায়, আর কিভাবে সুন্দর প্রম্পট লিখেও টাকা ইনকাম করা যায়। আর হ্যাঁ মালতী মাসি, দেখা শেষ হলে এবার হাতটা চালাও, না হলে কিন্তু আমি সবাইকে জানিয়ে দেব তুমি কিভাবে শাড়ি কোমরে গুঁজে সোশ্যাল মিডিয়াতে রিল বানাও। না না, এই তো হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি। ডিসগাস্টিং। ভাতের থালাটা ঠেলে দিয়ে উঠে পড়ল অ্যানি। গলা দিয়ে খাবার নামলো না। অয়নের সেই ছবিটা আর ব্যাংকের হোল্ড হওয়া টাকার দুশ্চিন্তাটা মাথায় হ্যামার করছে, কিন্তু বাবা মায়ের সামনে ও নিজেকে 1 ইঞ্চিও হেরে যাচ্ছি দেখাতে রাজি নয়। সকাল 5টা। অ্যালার্ম বাজার আগেই সুদীপ্তর ঘুমটা ভেঙে গেল। দীর্ঘদিনের অভ্যাস। 28 বছর বয়স, ব্যাংকের দায়িত্বশীল পদে চাকরি, অথচ সুদীপ্তর চলনে বলনে কোনো তাড়াহুড়ো নেই। ওর ভেতরের মানুষটা আসলে আজও সেই মফস্বলের শান্ত বাড়িতেই আটকে আছে। বিছানাটা একদম টান টান করে গুছিয়ে সুদীপ্ত জানলার পর্দাটা সরালো। শহরটা সবে জাগছে। যোগাসনের ম্যাটটা বিছিয়ে ও যখন শ্বাসটা ভেতরে টানলো, ওর মনে পড়ে গেল মায়ের হাতের চা আর বাবার খবরের কাগজের খসখস আওয়াজ। অথচ ওর চারপাশটা এখন বড্ড বেশি নিস্তব্ধ। সুদীপ্ত একজন অর্গানাইজড মানুষ। ওর ফ্ল্যাটের প্রতিটা কোণ যেন কথা বলে। দেওয়ালে ওর নিজের হাতে আঁকা ক্যানভাস, সেলফে রাখা মাটির কাজ যত্ন করে সাজানো। ও একাই থাকে, কিন্তু ঘরটা একেবারে অগোছালো থাকে না। মশলার কৌটো থেকে আলমারির ইস্ত্রি করা জামা সবই যেন সুতোয় গাঁথা। নিজের রান্না নিজেই করে। যখন সবজি কাটে বা কড়াইতে ফোড়ন দেয়, সেই সুগন্ধে ক্ষণিকের জন্য নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। ব্যাংকে সুদীপ্ত মানেই ভরসা। শান্ত শিষ্ট ছেলেটা খুব অল্প বয়সেই সরকারি চাকরিটা পেয়েছে, কিন্তু সেই উন্নতির মাসুল হিসেবে দিতে হয়েছে বাড়ির সঙ্গ। পোস্টিংটা অনেকটা দূরে হওয়ায় এখন মেপে মেপে ছুটি আর ভিডিও কলই সম্বল। মা যদিও চায় বিয়েটা ও তাড়াতাড়ি সেরে ফেলুক, কিন্তু সুদীপ্ত সেসব কিছু ভাবেনি। যে জীবন ও যাপন করে সেখানে প্রতিটা জিনিস বড্ড পরিপাটি। সেখানে অন্য কারোর ছন্দ মেলাতে সময় লাগবে। তবে সবকিছুর মধ্যেই একটা হালকা মন খারাপের ছায়া তো আছেই। গোছানো কেরিয়ার, সুন্দর ফ্ল্যাট আর অনেকগুলো শখ থাকার পরেও কোথাও যেন একটা অভাব তো আছেই। সুদীপ্ত বোঝে জীবনটা শুধু 9টা 5টার ব্যালেন্স শিট মেলানো নয়। জীবন মানে ফেরার একটা ঠিকানা, যেখানে কেউ ওর জন্য অপেক্ষা করে থাকবে। সকাল 10:30। সুদীপ্ত এসি কেবিনে বসে খুব মন দিয়ে একটা ফাইলের ওপর নোট লিখছিল। টেবিলের ওপর রাখা ক্যালেন্ডার, ডায়েরি আর কফি মাগ সবই যেন মাপ করে সুন্দর করে সাজানো। বাইরে তখন মফস্বলের ব্যস্ততা থাকলেও কেবিনের ভেতর পিন পতন নিস্তব্ধতা। হঠাৎ দরজাটা প্রায় ভেঙে ফেলার মতো শব্দ হলো। ঢুকে পড়ল টর্নেডো। ঐন্দ্রিলা। এক্সকিউজ মি, আপনি এখানকার ম্যানেজার? আপনি কি স্টাফেদের শিখিয়ে রেখেছেন যে কেউ এসে কিছু জিজ্ঞাসা করলেই হয় হবে না, আর না হলে এখন নয়, এই সমস্ত বলতে? হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তোরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। একটু ঘাবড়ে গিয়েছিল সুদীপ্ত। ওর গোটা কেরিয়ারে এইভাবে কেউ ওর সঙ্গে তো কথা বলেনি।
হাজার হোক সরকারি ব্যাংকের ম্যানেজার বলে কথা। সোজা হয়ে বসলো সুদীপ্ত। তারপর চশমাটা ঠিক করে নিয়ে বলল, সরি, গুড মর্নিং, বসুন। কি হয়েছে আপনার? পায়ে শব্দ তুলে গডমট করে ঘরে ঢুকলো ঐন্দ্রিলা। পরনে জিন্স আর টপ, দেখতে গোলগাল মিষ্টি মতন, তবে মুখের ভাষাটি একেবারে লঙ্কা বাটার মতো ঝাঁঝালো। শুনুন, বসার জন্য আসিনি। আমার পেমেন্ট ডলারে হয়, আর সেটা বিদেশ থেকে আসে। আপনাদের সিস্টেমে সেটা আটকে আছে। আমার ক্লায়েন্ট ট্রানজ্যাকশন আইডি পাঠিয়ে দিয়েছে, অথচ আপনাদের ব্যাংক বলছে প্রসেসিং। আজ আমার ইএমআই কাটার কথা ছিল, অ্যাকাউন্টে টাকা নেই বলে সেটা বাউন্স করেছে। হু উইল পে দ্য পেনাল্টি? সুদীপ্ত বুঝতে পারল মেয়েটার টাকাটা আটকে গেছে। বাচ্চা মেয়ে, খুব বেশি হলে 21-22 বছর বয়স, কিন্তু রাগ একেবারে নাকের ডগায়। মেয়েটাকে শান্ত করতে হবে আগে। কুল ডাউন, এক্সট্রিমলি সরি। আচ্ছা, আপনার নাম আর অ্যাকাউন্ট নাম্বার প্লিজ বলুন, আমি দেখছি। দ্রুত পাসবুকটা বের করলো ঐন্দ্রিলা মুখার্জি, কিন্তু আমাকে সবাই অ্যানি বলে। এই নিন নাম্বার। আর দেখুন, আমার টাইম কিন্তু খুব মূল্যবান। আমি একটা ইন্টারন্যাশনাল ওয়ার্ক করি। আপনাদের এই স্লো সার্ভিসের জন্য আমি আমার ক্লায়েন্টকে হারাতে পারবো না। কিবোর্ডে টাইপ করতে করতেই সুদীপ্ত বলে উঠল, ওকে ফাইন, আমি বুঝতে পারছি ঐন্দ্রিলা দেবী। পেমেন্টটা সামহাও দেখতে পাচ্ছি হোল্ড রয়েছে, কারণ আপনার ওই কেওয়াইসি ওটা আপডেট করা নেই। বিদেশের টাকা যখন ব্যক্তিগত অ্যাকাউন্টে আসে তখন কিছু ভেরিফিকেশন প্রয়োজন হয়। টেবিলের ওপর প্রায় ঝুঁকে পড়ল ঐন্দ্রিলা। দেবী শুনলেই নিজেকে কেমন ঠাকুর ঠাকুর মনে হয়, মাথাটা একেবারে গরম হয়ে যায়। তার উপর টাকাটা আটকে রেখেছে, এত বড় সাহস! আমাকে দেবী বলে ডাকবেন না, ইটস সো ওল্ড ফ্যাশনড। আর কিসের ভেরিফিকেশন? আমি চোর নাকি? বিটেক করার পর আমি ফ্রিল্যান্সিং করছি, এটা আমার মাথার ঘাম পায়ে ফেলা ইনকাম। আপনাদের এই ব্যাকডেটেড ব্যাংকগুলো ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে আর কাজে লবডঙ্কা। ওয়েট, আপনি ব্যাংক প্রিমাইসেসে গলার স্বরটা নামিয়ে কথা বলুন। আফটার অল এটা তো মাছের বাজার নয়। আর শুনুন, রুলস আর রুলস, নিয়ম সবার জন্য এক। আপনার ইনকাম সোর্স জাস্টিফাই করার জন্য ইনভয়েস আর কাজের এগ্রিমেন্ট লেটার জমা দিতেই হবে। আজকে দিলে আমি প্রসেস করে দিতে পারি, কালকের মধ্যে হয়তো আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে। গোল গোল চোখ করে একেবারে রাগে ফেটে পড়ল ঐন্দ্রিলা। হোয়াট? কাল? আপনি কি ইয়ার্কি করছেন? আমি বললাম আজ আমার ইনস্টলমেন্ট দেওয়ার লাস্ট ডেট। আমাকে আজই টাকাটা রিলিজ করিয়ে দিতে হবে। আপনি ম্যানেজার, আপনার হাতে তো পাওয়ার আছে, কেন করবেন না? নাকি পকেটে কিছু দিতে হবে? এবার মাথাটা গরম হলো সুদীপ্ত। হাঁটুর বয়সী একটা মেয়ে, কি বড় বড় কথা মুখে। এক্সকিউজ মি, আপনি বোধহয় কোথায় কি বলতে হয় সেটা জানেন না, তাই একটু বুঝে কথা বলুন। ঘুষ দিয়ে কাজ করানোর জায়গা এটা নয়। আপনি যদি এখন সব ডকুমেন্ট দেন তাও প্রসেস হতে 4-5 ঘন্টা সময় তো লাগবেই। আজকের মধ্যে ক্যাশ ক্রেডিট হওয়ার কোনো পসিবিলিটি নেই। দু হাত দিয়ে টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো ঐন্দ্রিলা। অসম্ভব! আমি কিচ্ছু বুঝতে চাই না। হয় আপনি এখনই রিলিজ করবেন, নয়তো আমি হেড অফিসে মেল করব। আপনাদের মতো লোকেরা না চেয়ার দখল করে বসে থাকে সাধারণ মানুষকে হ্যারাস করার জন্য। একটা পেমেন্ট ছাড়তে পারছেন না? আপনি কিসের ম্যানেজার? ধৈর্যের সীমা একেবারে ছাড়িয়ে গেল সুদীপ্তর। আপনার চিৎকার করা হয়ে গেলে এবার দয়া করে বাইরে গিয়ে ওয়েট করুন। আমি যা বলার বলে দিয়েছি। নিয়ম ভেঙে আমি একটা বাটনও প্রেস করার কথা ভাবতে পারবো না, সো ডলার রিলিজ করতে আমি পারবো না আজ। ফাইন! কাজটা যখন হলোই না, তখন আমি বাইরে অপেক্ষা করেই বা করব কি? আসলে কি বলুন তো,
আপনারা ব্যাংকগুলো করে রেখেছেন শুধু নিজেদের আড্ডা দেওয়ার জন্য, আর ওই মাঝে মাঝে বলেন সার্ভার নেই। মানুষের উপকার তো দূর, নিজেদের কাজটাই ঠিকঠাক করতে পারেন না, শুধু শুধু মানুষকে হয়রানি করানো আর সরকারি টাকা নয় ছয় করা। রেগে গিয়ে বেরিয়ে যাচ্ছিল ঐন্দ্রিলা, হঠাৎ করেই পিছন থেকে বলে উঠল সুদীপ্ত, এক্সকিউজ মি, চলে যাচ্ছেন যান, কেওয়াইসি আপডেট করতে কিন্তু ভুলবেন না। না হলে কিন্তু কালকেও ক্যাশ ক্রেডিট হবে না, কেমন? ওকে ফাইন। কেটে গেল 24টা ঘন্টা। প্রবলেম তো সলভ হলোই না, উল্টে আরও কিছু টাকা এসে আটকে গেল অ্যাকাউন্টে। অতএব একেবারে ভদ্র সভ্য সেজে ব্যাংকে পৌঁছে গেল দুষ্টু ঐন্দ্রিলা। আসবো? গলার স্বরটা শুনেই চিনতে পারল সুদীপ্ত। চোখ তুলে তাকালো। এক্সপেকটেশন তো ছিলই, ঘুরে আসতেই হবে। দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল সুদীপ্ত, আসুন। বলছি আমি ঐন্দ্রিলা, আসলে কালকের ব্যবহারের জন্য সরি। আমার সব ডকুমেন্টস এনেছি, ইনভয়েস, অফার লেটার আর এই মাসের স্টেটমেন্টটাও। আমার টাকাটা সত্যিই খুব দরকার, প্লিজ কাজটা একটু করে দিন না, আজ না হলে কাল ফাইনাল ডেট। সুদীপ্ত তো মনে মনে হাসছে আর ভাবছে, আব আয়া উঠ পাহাড় কে নিচে। সত্যি নিজের এই সুশৃঙ্খল জীবনে এমন অসভ্য ব্যবহার খুব কমই পেয়েছে ও। কিন্তু কেন জানা নেই, ওর মাথার ভেতরে মেয়েটার রাগী মুখ আর এই অগোছালো চুলের অবয়বটা সারা রাত ধাক্কা দিয়ে চলেছে। মেয়েটা অভদ্র, জেদি, কিন্তু ওর দুশ্চিন্তাটা সুদীপ্ত বুঝতে পেরেছে। আমি তো আপনাকে কালকেই বলেছিলাম। কি যেন নাম আপনার? ঐন্দ্রিলা দেবী। সব ঠিকঠাক করে জমা দিলে কাজটা তো আজকে হয়েই যেত। আমাদের নিয়মগুলো তো আসলে আপনাদের হয়রান করার জন্য নয়, আপনাদের সেফটির জন্য। জানি, আসলে সিচুয়েশনটা এমন ছিল, মাথাটা না ঠিক রাখতে পারিনি। আপনারা যা সময় নেন তাতে আমাদের মতো ফ্রিল্যান্সারদের হার্ট অ্যাটাক হওয়া স্বাভাবিক। কাজগুলো করে দিল সুদীপ্ত। ধীর পায়ে একটা থ্যাঙ্কস কোনো রকমে জানিয়ে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল ঐন্দ্রিলা। হঠাৎ সুদীপ্ত ডাকলো, আচ্ছা, জাস্ট আ মিনিট, শুনুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার বাবা কি অঞ্জন মুখার্জি, মিস্টার অঞ্জন মুখার্জি, রাইট? ইফ আই এম নট রং, উনি কোনো কলেজের ইংরাজির প্রফেসর, রাইট? গোল গোল চোখ করে তাকালো ঐন্দ্রিলা। এখানেও স্যারের ছাত্র? হায় রে হায়, যেখানেই যায় ভুঁইফোড়ের মতো এক একটা ছাত্র ঠিক জুটেই যায়। ব্যাস হয়ে গেল। আপনিও কি আমার বাবারই ছাত্র? এই এক আপদ হয়েছে আমার জীবনে, যেখানেই যাই একটা করে বাবার ছাত্র বেরিয়ে আসে। আগে যদি জানতাম আপনার মতো ম্যানেজার আমার বাবার ছাত্র, তবে কাল এত চিৎকার না করে বাবার নামের দোহাই দিয়ে কাজটা করিয়ে নিতাম। বাবা নিশ্চয়ই আপনার খুব প্রিয় স্যার ছিলেন। একেবারে একটা জ্যান্ত পুতুলের মতো হাত পা নেড়ে চোখগুলো গোল গোল করে কথাগুলো বলছিল ঐন্দ্রিলা। ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। বিষয়টা উপভোগ করছিল সুদীপ্ত। না, বিষয়টা ঠিক তাই নয়। মানে, ছাত্র আমি ছিলাম ঠিকই, তবে সেটা কলেজের নয়। আসলে না, থাক, বাদ দিন ওসব, ওটা এখন না জানলেও চলবে। বাই দ্য ওয়ে, আপনার ডকুমেন্টস আমি রেখে দিলাম। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি প্রসেস করছি। আপনি বেটার সাবধানে বাড়ি যান, আপনার কাজ হয়ে যাবে। অদ্ভুত লোক একটা, অর্ধেক কথা বলে তারপর গজগজ করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেল ঐন্দ্রিলা। এক দৃষ্টে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সুদীপ্ত। মনে পড়ে গেল অনেক বছর আগে ঠিক এমনি একটা মিষ্টি মেয়েকে
একটা বন্দুক হাতে স্যারের বাড়ির বারান্দায় দেখেছিল সুদীপ্ত। ঢুকতেই যাবে, হঠাৎ করেই পুতুলের মতো সেই বাচ্চা মেয়েটি বন্দুক তাক করেছিল সুদীপ্তর দিকে। তারপর আধো আধো গলায় বলেছিল, কোনো স্ট্রেঞ্জারের এই বাড়িতে ঢোকার অনুমতি নেই, আগে হেড অফিস থেকে পারমিশন করিয়ে আনতে হবে, তবে ঢুকতে পারবে বাড়িতে। খুব হেসেছিল সুদীপ্ত, ভীষণ মিষ্টি লেগেছিল মেয়েটাকে। আজ সেই মেয়েটার সঙ্গে এই মেয়েটার মিল পেয়ে মনে মনে হাসতেই থাকলো সুদীপ্ত। আচ্ছা, এই মেয়েটাই যদি সেই মেয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। কি যেন নাম ছিল, মামাই, রাইট, মামাই। সানডে অ্যানির কাছে ফ্রি ডে। সারা সপ্তাহের ডিজিটাল কোডিং আর গ্রাফিক্সের কাজ সরিয়ে রেখে এই দিনটা ও নিজের মতো কাটাতে ভালোবাসে। আজ ঘড়ির দিকে একেবারেই তাকায় না, যখন ঘুম ভাঙে তখনই ওঠে। উস্কো খুস্কো চুল, চোখে তখনও ঘুমের ঘোর। আয়নার দিকে তাকানোর তো খুব একটা প্রয়োজন পড়ে না। একটা পুরনো ঢিলে ঢালা ফেড হয়ে যাওয়া টি শার্ট আর শর্টস পরে আলসেমি ভাঙতে ভাঙতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল ঐন্দ্রিলা। টুথব্রাশটা তখনও মুখে, আপন মনে এদিক ওদিক তাকাতে তাকাতে নেমে আসছে। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই পায়ের তলার মাটি সরে গেল। মুখটা বিস্ময়ে হাঁ হয়ে গেল। মুখ থেকে ব্রাশটা আরেকটু হলেই পড়ে যেত। সোফায় বসে আছে ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার সুদীপ্ত। আজ অবশ্য পরনে একদম সাধারণ একটা লিনেন শার্ট আর জিন্স, তবে চোখে চশমাটা আছেই। দেখলো অ্যানি বাবা মায়ের সঙ্গে বসে প্রাণ খোলা গল্প করছে, যেন এই বাড়িরই ছেলে। আর এগোলো না অ্যানি, পিছন ঘুরে সোজা ছুট ঘরের দিকে। এই অবস্থায় কখনোই একটা বাইরের লোকের সামনে তো যাওয়া যায় না। থতমত হয়ে ঐন্দ্রিলার বাবা মা আর সুদীপ্ত বসে রইল সোফায়। লুচি আর সাদা আলুর তরকারি, গন্ধে সারা ঘরটা ম ম করছে। অ্যানি অনিচ্ছা সত্ত্বেও চেয়ারটা টেনে বসল। ঠিক তখনই অঞ্জনবাবু চশমাটা পরিষ্কার করতে করতে সুদীপ্তর দিকে তাকালেন। আচ্ছা মামাই, কাল তো ব্যাংকে সুদীপ্তর সাথে তোর দেখা হয়েছিল, আমায় তো কিছু বলিসনি। চট করে চোখটা তুলে একবার সুদীপ্তর দিকে তাকালো ঐন্দ্রিলা, তারপরেই বাবার দিকে তাকালো। ইচ্ছা করেই বাবাকে বলেনি, কারণ হাজারটা প্রশ্ন করত বাবা। কিন্তু মূর্তিমান আজকে যে একেবারে বাড়িতে উপস্থিত হয়ে যাবে এমনটা তো ধারণাই করেনি। জানলে নিশ্চয়ই জানিয়ে দিত। এখন পরিস্থিতি সামলানোর জন্য বলল, কি? ও হ্যাঁ, মনে ছিল না, আমি সারাদিন বিজি থাকি বাবা। আর তাছাড়া তোমার হাজার হাজার ছাত্র এখানে সেখানে ছড়িয়ে আছে, সবার খবর কি আমি তোমাকে দিয়ে বেড়াবো নাকি? অঞ্জনবাবুর মেয়ের এমন অসভ্যতায় বেশ বিরক্ত হলেন, কপালে ভাঁজ পড়ল। সুদীপ্ত পরিস্থিতি সামাল দিতে মৃদু হেসে কথা শুরু করল। আসলে স্যার, ও ঠিকই বলছে। কাল আমি ওকে অত ডিটেলস কিছু বলিনি, শুধু আপনার নামটা একবার কনফার্ম করেছিলাম। ওর ডকুমেন্টসে আপনার নামটা দেখে ভাবলাম আপনি যখন এ শহরেই আছেন তখন একবার দেখা করে যাই। ভেরি গুড ম্যানেজার বাবু, এসেছেন যখন খাওয়া দাওয়া করে যাবেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, ব্যাংকের কনফিডেন্সিয়াল আলোচনাগুলো ব্যাংকে হওয়াই ভালো, সেগুলো আবার বাড়িতে টেনে আনবেন না যেন। ইঙ্গিতটা বুঝতে পারল সুদীপ্ত। কাল ব্যাংকে যা যা হয়েছে তা অঞ্জনবাবুকে জানানো যাবে না। সামান্য হেসে ও বলল, ডোন্ট ওয়ারি ঐন্দ্রিলা দেবী, আমি আমার রেসপন্সিবিলিটি নিয়ে ভীষণ ওয়াকিবহাল। ওই ব্যাংক প্রিমাইসেসের বাইরে কার ইএমআই ফেল করলো, কার কোথায় কত টাকা ক্রেডিট হলো, কে কোথায় কেওয়াইসি আপডেট করায়নি, এসব আমার একেবারেই চর্চার বিষয় নয়। আই থিঙ্ক ইউ আর গেটিং মাই পয়েন্ট। ইয়েস ইয়েস, গেটিং ইয়োর পয়েন্ট।
অঞ্জনবাবু জানতেই পারল না যে দুটো মানুষের মধ্যে একটা হালকা সমঝোতা হয়ে গেল। এরপর অ্যানি কনসেন্ট্রেট করলো থালার উপর। এদিকে থালায় তখন চপচপে ঘিয়ে ভাজা লুচি, সঙ্গে সাদা আলুর তরকারি। উহ মা, এই সাত সকালে এত অয়েলি লুচি তরকারি কেন করেছো? জানো না আমি এসব খাই না। ইস, এই তেলতেলে খাবারগুলো দেখলে আমার গা গুলিয়ে ওঠে। মেয়ের এইরকম কথা শুনেই সুমিতা দেবী গেলেন রেগে। মামাই, বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় তুমি শেখোনি? আর তাছাড়া সব সময় তোমার পছন্দ মতো খাবার হবে তার তো কোনো নিয়ম নেই। যা হয়েছে তাই খেতে হবে। না, আমি খাবো না। এই তেলতেলে খাবার খেলে আমি নিজেকে মেনটেন রাখবো কি করে? শোনো, তোমরা যা খুশি খাও, কিন্তু আমার জন্য প্রপার ব্রেকফাস্ট বানাবে, বুঝলে? মামাই, অঞ্জনবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সুদীপ্তর দিকে ফিরলেন। গলার স্বর একেবারে দুশ্চিন্তাগ্রস্ত। দেখলে তো সুদীপ্ত, এই মেজাজ নিয়ে ও কি করবে আমি জানি না। তুমি বলো তো, এই যে সারাটা দিন ল্যাপটপ নিয়ে ও কি সব ছবি আঁকা আর কোডিং করছে, এতে কি কোনো ফিউচার আছে? আমি চাই ও একটা এমবিএ করুক, একটা ভালো কর্পোরেট চাকরি বা ব্যাংক জবে ঢুকলে লাইফটা অন্তত সিকিউরড হবে। তুমি ওকে একটু রাজি হতে বলো না বাবা, আমার কথা তো কানেই তোলে না। অ্যানি তো বাবার কথা শুনেই একেবারে ফুঁসে উঠতে যাচ্ছিল, কিন্তু সুদীপ্ত খুব শান্তভাবে উত্তর দিল। স্যার, ঐন্দ্রিলা কিন্তু মোটেও ভুলভাল কোনো কাজ করছে না। ও এখন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে, সেটা বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক কাজগুলোর মধ্যে একটা। ওর ক্রিয়েটিভিটি আর টেকনিক্যাল সেন্স সত্যিই কিন্তু প্রশংসার যোগ্য। এটা ফেলে দেওয়ার মতো জিনিস কিন্তু নয়। সরকারি ব্যাংকের ম্যানেজারের তরফ থেকে এরকম জোরদার সমর্থন শুনে অ্যানি মনে মনে বেশ খুশি। ভাবল, লোকটা বাবার মতো সেকেলে নয়। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে, আবারও সুদীপ্ত শুরু করলো। তবে ঐন্দ্রিলা দেবী, আপনার বাবার কথাটাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আপনার প্রতিভা আছে ঠিকই, কিন্তু সেই প্রতিভাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে গেলে ওই এমবিএ মানে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা কিন্তু খুব দরকার। ওই নলেজটা থাকলে আপনি আপনার এই কাজটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারবেন, মানে একটু লার্জ স্কেলে ভাবতে পারবেন। আপনি তো শুধু কোডিং জানেন, কিন্তু বিজনেসটা বুঝতে গেলে আপনাকে তো শিখতেই হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল ঐন্দ্রিলা। ব্যাস, অনেক হয়েছে। আমাকে একদম জ্ঞান দিতে আসবেন না তো। আপনি কোথাকার কে? হঠাৎ আমার বাড়িতে ঢুকে আমাকেই জ্ঞান দিতে চাইছেন? আপনার ওই ৯টা ৫টার জ্যামিতি বক্স মার্কা জীবনটা নিজের কাছেই রাখুন। আমাকে শেখাতে আসবেন না। আমার ফিউচার কিসে ভালো উনি শেখাবেন? ডিসগাস্টিং। সুদীপ্ত বলতেই যাচ্ছিল কিছু, অ্যানি আর সুযোগ দিল না। থালায় আধ খাওয়া লুচিটা ফেলে দিয়ে ঝড়ের বেগে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। ড্রয়িং রুমে তখন শুধু অ্যানির পায়ের আওয়াজ আর অঞ্জনবাবুর দীর্ঘশ্বাসের শব্দ। সুদীপ্ত মাথা নিচু করে এক টুকরো লুচি মুখে দিল। জানতো এই তুফানটা তো আশারই ছিল। রাত 11টা। অঞ্জনবাবুর বেডরুমে শুরু হলো কথোপকথন। ঘরের জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসে যেন সেই পুরনো স্মৃতির উত্তাপ মেশানো ছিল। সুমিতা দেবী বিছানায় বসে মশারিটা ঠিক করতে করতে অঞ্জনবাবুর দিকে তাকালেন। দেখলে তো ছেলেটাকে, কত গোছানো, শান্ত শিষ্ট। আজকালকার দিনে এমন ছেলে দেখা যায় না। উফ, সত্যি বলছি, এমন একটা মানুষ যদি আমাদের মামাইয়ের হাত ধরে, আমি নিশ্চিন্তে মরতে পারি। আমাদের জামাই হিসেবে সুদীপ্তকে পেলে সত্যি খুব ভালো হতো গো। অঞ্জনবাবু চশমাটা টেবিলের ওপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে এখনো সুদীপ্তর অমায়িক হাসিটা ভাসছে। ছেলেটা সত্যিই হিরে।
বয়সটাই বা এমন কি বেশি? মামায়ের থেকে বড় জোর বছর 6 বড় হবে, মানাবেও ভালো। কিন্তু ও কি আর আমাদের এই পাগলি মেয়েটাকে সামলাতে চাইবে? কেন চাইবে না? ও তো তোমাকে বাবার মতো ভক্তি করে গো। আর মামাই তো আমাদের মেয়ে খারাপ নয়, শিক্ষিত, ভালো রোজগার করে। শুধু ওই একটু অবাধ্য, এই যা। অমন আজকাল অনেকেই হয়। জানো, আজও মনে পড়ে আমার প্রদীপ্তর কথা। ছেলেটা পড়াশোনায় কত ভালো ছিল, হ্যাঁ? কত ইচ্ছে ছিল ওর নিজের হাতে ভাইকে মানুষ করবে। আজও বেঁচে থাকলে কত খুশি হতো দেখে যে সুদীপ্ত সত্যিই একটা মানুষের মতো মানুষ হয়েছে, বলো? হঠাৎ করেই অঞ্জন বাবুর গলার স্বর গম্ভীর হয়ে উঠল। প্রদীপ্ত ছেলেটার মৃত্যুটা আজও একটা রহস্য হয়ে থেকে গেল সুমিতা। কলেজের ভেতর অত বড় একটা ছেলে এভাবে হুট করে মারা গেল, আজও কেউ আসল সত্যিটা বলতে পারল না। প্রদীপ্তর বাবা সেই শোক সইতে পারলেন না, ওর কারখানাও বন্ধ হয়ে গেল। পরিবারটা তখন মাঝ দরিয়ায়। সত্যি, তুমি ঠিক সময়ে ওর পড়াশোনার ব্যবস্থাটা করেছিলে বলেই আজও এই জায়গায়, নইলে তো ভেসে যেত পুরো সংসারটা গো। আমি তো একা কিছু করিনি সুমিতা, আমি শুধু একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। তবে সুদীপ্ত বরাবরই লেখাপড়ায় তুখোড় ছিল, আমি সাহায্য না করলেও ও কোনো না কোনোভাবে ঠিকই মাথা তুলে দাঁড়াতো। জেদ ছিল ওর চোখে। কথাগুলো শুনতে শুনতে জানলা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন সুমিতা দেবী। তারপর বলতে থাকলেন নিজের মনেই, না গো, এমন ছেলে হাতছাড়া করা যাবে না। আমাদের মেয়ের যা হাল, ওর জন্য সুদীপ্তর চেয়ে ভালো কেউ হবে না। তুমি একবার ওর মায়ের সঙ্গে কথা বলে দেখো না গো, সম্বন্ধটা যদি পাকা করে রাখা যায়। মেয়েটা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে, ওর মতিগতি কিছুই বুঝতে পারছি না। তবে তুমি ঠিকই বলেছ, একটা ব্যবস্থা করতেই হবে। কালই আমি সুদীপ্তর মায়ের সাথে কথা বলবো। বিয়েটা এখনই না হোক, অন্তত সম্বন্ধটা ঠিক হয়ে থাকলেও আমিও শান্তিতে ঘুমাতে পারবো। পরের 15টা দিন যেন ঝড়ের ঝাপটায় অ্যানির জীবনটাকে ওলট পালট করে দিয়ে গেল। বিলেতের ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভারি, ব্যাংকের ইএমআই আর অয়নের সোশ্যাল মিডিয়া পোস্টের যন্ত্রণা সামলাতে সামলাতেই ওর ঘরের দেওয়ালে কখন বিয়ের অদৃশ্য জাল বোনা হয়ে গিয়েছিল ও ঘুণাক্ষরেও টের পায়নি। সুদীপ্তর মা যখন বাড়িতে এসেছিলেন, অ্যানি তখন ল্যাপটপে নিজের কাজে ডুবে। মা বলেছিল, তোর বাবার এক বন্ধুর পরিবার আসবে, একটু দেখা দিস। অ্যানি শুধু একবার ড্রয়িং রুমে গিয়ে প্রণাম করে এসেছিল। চোখে মুখে ঘুমের ড্রেস আর পরনে সেই খাটো টি শার্ট। অথচ সুদীপ্তর মা সেই আলুথালো রূপেই যেন অ্যানির মধ্যবর্তী এক অদ্ভুত সারল্য খুঁজে পেয়েছিলেন। তবে সবথেকে বড় চমকটা ছিল সুদীপ্ত নিজে। যে সুদীপ্ত এত গোছানো, এত বাস্তববাদী, সে কি করে এই বিয়ের প্রস্তাবে রাজি হলো? এটা অ্যানির কাছে সব থেকে বড় প্রশ্ন। আজ সকাল থেকে অঞ্জনবাবু আর সুমিতা দেবীর মুখ দেখে অ্যানির সন্দেহ হয়েছিল। শেষ পর্যন্ত খাবার টেবিলে যখন অঞ্জনবাবু বিয়ের প্রসঙ্গটা পারলেন, অ্যানির মাথা মুহূর্তেই আগুন হয়ে উঠল। বিয়ে? তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে, জাস্ট লাইক দ্যাট। আমি একটা 21 বছরের মেয়ে, আমার কেরিয়ার শুরু হয়েছে সবে, আর তোমরা আমাকে একটা প্যাকেজ করে সুদীপ্তর বাড়িতে পাঠানোর প্ল্যান করে ফেলেছ। ওয়াও, ফ্যান্টাস্টিক, ব্রাভো। মেয়ে রেগে যাবে অঞ্জনবাবু আগে থাকতেই জানতেন, তাই তিনি আর রাগ না দেখিয়ে শান্ত গলায় বললেন, মামাই, এতে এত রাগের কি আছে? সুদীপ্তকে তুই চিনিস, ওর ব্যাকগ্রাউন্ডও জানিস। আজকালকার দিনে এমন স্বচ্ছ স্বভাবের ছেলে পাওয়া যায় না। আর বিয়ে ঠিক হয়েছে মানেই কাল তোকে চলে যেতে হবে এমনটা তো বলছি না। অন্তত একটা কথা তো পাকা হয়ে থাকলো। কথা পাকা হয়ে থাকলো মানে কি বাবা? কথা কি ফল যে পাকবে? আর তোমরা কি কোনো রিয়েল এস্টেটের ডিল করছো নাকি,
যে অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখলাম? আর ওই সুদীপ্ত কি করে রাজি হলো? একজন একজন শিক্ষিত লোক হয়ে। আচ্ছা, উনিও কি আমাকে কোনো স্থাবর সম্পত্তি ভেবেছেন যেটা হাতছাড়া করতে চাইছেন না? সুদীপ্তর কথা উঠতেই এগিয়ে এলেন সুমিতা দেবী। সুদীপ্ত তোর যোগ্য বলেই রাজি হয়েছে। তোর এই আগোছালো জীবন, এই রাত জাগাই অনিশ্চিত ভবিষ্যৎ ও সামলাতে পারবে। ও শিক্ষিত, মার্জিত। মা প্লিজ, শিক্ষিত মানেই কি অন্যের জীবন নিয়ে খেলার লাইসেন্স পাওয়া যায়? আমি বিয়ে করব না। তোমরা কি ভেবেছ আমি মফস্বলের সেই সেকেলে মেয়ে বাবাকে ভয় পেয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়ব? অত সোজা নয় মা। ঐন্দ্রিলা, তুই এখনো বুঝছিস না পৃথিবীটা কতটা কঠিন। তোর এই ইনস্টাগ্রাম লাইফ তোকে সুরক্ষা দেবে না। সুদীপ্তর মতো ছেলের সাথে থাকলে তুই নিজের কাজটাও মন দিয়ে করতে পারবি। ওয়াও, কত বড় আত্মত্যাগ, তাই না? সুদীপ্ত বাবু আমাকে উদ্ধার করবেন। শোনো বাবা, তোমরা যদি মনে করো ওই গোমড়ামুখ ম্যানেজারটার সাথে আমার বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে, তবে ভুল করছো। আমি কালই ব্যাংকে গিয়ে ওকে এমন অপমান করে আসবো না যাতে ও নিজেই পালিয়ে যায়। বিয়ে করবে। বাবা মায়ের মুখের সামনে দিয়েই সোজা নিজের ঘরে ঢুকে দরজা দিল ঐন্দ্রিলা। অঞ্জনবাবু চুপ করে রইলেন। এই মুহূর্তে মেয়েকে চটানো যাবে না। সুদীপ্ত বলেছে, ব্যাপারটাও দেখে নেবে। দেখা যাক কতদূর কি করতে পারে। ঘরে গিয়ে সময় নষ্ট করলো না অ্যানি, সরাসরি ফোন করলো সুদীপ্তকে। হ্যালো, ঐন্দ্রিলা দেবী বলুন। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আজই, এখনই। ঠিক আছে, ওই বিকেলের দিকে কোনো একটা ক্যাফে, সেটাই বেটার হবে। অফিসের কাছেই একটা ক্যাফে আছে, কি যেন নাম। না, আমি কোনো পাবলিক প্লেসে দেখা করতে চাইছি না, কথা বলতে চাইছি না। আমি আপনার ফ্ল্যাটে আসছি। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। সুদীপ্ত তো অবাক। 28 বছরের জীবনে কোনো মেয়েকে এভাবে নিজের ফ্ল্যাটে তো ডেকে আনেনি। ব্যাচেলার মানুষ, এসব তো অভ্যেস নেই। একটু ইতস্তত করে ও বলল, আমার ফ্ল্যাটে? মানে কিন্তু কেন? মা বাবাকে জানিয়েই আসবো, আর আপনাকে অত সতীপনা দেখাতে হবে না। কিছু কথা আছে যা ওপেনলি রাস্তায় বলা যাবে না। আমাদের তো বিয়ে ঠিকই হয়ে গেছে, তাহলে ভয় কিসের? আগামীকাল আপনার ছুটি আছে আমি জানি। ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিন। নিশ্চয়ই কিছু গন্ডগোল। সুদীপ্ত আর কথা বাড়ালো না। ঠিক আছে, কাল সকাল ওই 11টা নাগাদ চলে আসুন। অ্যাড্রেস আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছি। সকাল সকাল সুদীপ্তর ফ্ল্যাটে পৌঁছে গেল ঐন্দ্রিলা। সুদীপ্তর ফ্ল্যাটটা ঠিক ওর চরিত্রের মতোই। বসার ঘরের জানলায় হালকা নীল পর্দা, দেওয়ালে সুন্দর সুন্দর অয়েল পেন্টিং, সেলফে একদম সাজানো বই। একটাও ধুলিকণা এদিক থেকে ওদিক কোথাও নেই। অ্যানি যখন পৌঁছলো তখন ওর পরনে একটা ব্ল্যাক ট্যাঙ্ক টপ আর ডেনিম। চোখে মুখে জেদ আর উত্তেজনার ছাপ স্পষ্ট। সুদীপ্ত দরজা খুলে ওকে ভেতরে আসার জায়গা করে দিল। ও নিজে পরেছিল একটা ক্যাজুয়াল পাজামা আর টি শার্ট। বসুন। কফি খাবেন তো, নাকি কোল্ড ড্রিঙ্ক? চারপাশটা দেখতে দেখতে বসে পড়ল ঐন্দ্রিলা। কিচ্ছু লাগবে না, আর আপনাকে না অত নাটক করতে হবে না। আমি সরাসরি পয়েন্টে আসছি। আপনি কি পাগল, নাকি জেনে শুনে বিষ পান করার ইচ্ছা হয়েছে? সরি, মানে? আশপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত অর্গানাইজড যে ঐন্দ্রিলা তো ভাবতেই পারছে না একজন স্বাভাবিক মানুষ কি করে এইভাবে থাকতে পারে। এত গোছানো কেউ হতে পারে? মানে আর কিছুই নয়, আপনার এই গুড বয় ইমেজটা মেনটেন করতে কষ্ট হয় না? আই মিন, এত পারফেকশন তো কোনো লিভিং মানুষের হতে পারে বলে তোমার মনে হয় না? আচ্ছা, বাই এনি চান্স আপনি কি রোবট? রোবট নই, তবে বলতে পারেন জীবনটাকে খুব একটা এলোমেলো উচ্ছৃঙ্খল হতে দিই না। আপনার হয়তো সেটা পছন্দ নয়, নাই হতে পারে। এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ। বাই দ্য ওয়ে, এবার বলুন
কি এমন কথা যেটা ফোনে বলা গেল না? ঐন্দ্রিলা আর কথা বাড়ালো না, সরাসরি প্রসঙ্গে এলো। আপনি কেন রাজি হয়েছেন? হোয়াট ইজ দ্য কজ? আমার বাবা নিশ্চয়ই আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, নাকি আপনি নিজেকে কোনো সিনেমার মহান হিরো ভাবছেন? স্যারের মেয়েকে উদ্ধার করবেন? উদ্ধার করার প্রশ্ন প্রথমত এখানে আসেই না। অঞ্জন স্যার আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, বলেছেন যে আপনার অমত নেই, আর আপনার মতো একজন ট্যালেন্টেড মেয়ের সাথে জীবন কাটানোটা আমার কাছেও ইন্টারেস্টিং মনে হয়েছিল। দ্যাটস ইট। সুদীপ্তর কথা শুনে একেবারে হাসিতে ফেটে পড়ল ঐন্দ্রিলা, যেন খুব একটা মজার কথা বলেছে সুদীপ্ত। ইন্টারেস্টিং? সুদীপ্ত বাবু, আপনি আমার সম্পর্কে কি জানেন যে ইন্টারেস্টিং বলছেন? আমার লাইফস্টাইল শুনলে আপনার ওই আয়রন করা শার্টে ঘাম ছুটে যাবে, আপনি এক্ষুনি এখান থেকে দৌড়ে পালিয়ে যাবেন। সিরিয়াসলি? তাই নাকি? তা শুনি ঐন্দ্রিলা দেবী, আপনার ওই ডার্ক সাইডটা। এতক্ষণে ঐন্দ্রিলার এখানে আসার এজেন্ডাটা বুঝতে পারল সুদীপ্ত। গালে হাত দিয়ে ঐন্দ্রিলার মুখোমুখি বসলো। এদিকে ঐন্দ্রিলা যা ভেবে এসেছে তাই শুরু করলো। যেভাবেই হোক বিয়ে তো ভাঙতেই হবে। আপনি জানেন আমি কখন ঘুমোই? যখন আপনার মতো লোকেদের ওঠার সময় হয়, ভোর 5টা। তার আগে আমার চোখ বন্ধই হয় না। আপনার ওই 9টা 5টার রুটিন আমার সঙ্গে যাবেই না। আর তাছাড়াও আমার অনেকগুলো অভ্যেস আছে। আমি ড্রিঙ্ক করি, মাঝে মাঝে স্মোকও করি। আপনার এই ধূপকাঠি জ্বালা ঘরে না আমি 1 মিনিট থাকলেও আমার দম বন্ধ হয়ে যাবে। ওয়েল, আর কিছু? নির্বিকারভাবে তখনও বসে আছে সুদীপ্ত। ঐন্দ্রিলা চুপ করে গেছে দেখেই সুদীপ্ত বলল, আর কিছু মানে? আরো অনেক কিছু। আমার রিলেশনশিপ স্ট্যাটাসটা আপনি জানেন? এই 21 বছর বয়সে আমার অন্তত 30, মানে কাছাকাছি আর কি, 30-এর কাছাকাছি বয়ফ্রেন্ড পাল্টানো হয়ে গেছে। কারোর সাথে আমার 1 মাসের বেশি জমে না। আমার কাছে রিলেশনশিপ মানে সোয়াইপ লেফট আর সোয়াইপ রাইট। আমি বড্ড চঞ্চল, অগোছালো। আমি রেগে গেলে হিতাহিত জ্ঞান হারাই, নিজেকে নিজে থাপ্পড় মারি, ল্যাপটপ আছড়ে ভেঙে ফেলি, ইএমআইতে লাখ লাখ টাকার ইলেকট্রনিক্স জিনিস কিনি, যার ইএমআই দেওয়ার টাকা সবসময় থাকে না। আপনার ওই ব্যাংকে রাখা জমানো টাকার হিসেব আমি 1 মাসে তছনছ করে দেব। এবার বলুন, এখনো আমাকে ইন্টারেস্টিং মনে হচ্ছে, নাকি বিয়ে করার ভূতটা মাথা থেকে নেমেছে? সুদীপ্ত সরাসরি তাকালো ঐন্দ্রিলার চোখে। বাই দ্য ওয়ে, কি কি যেন করেন বললেন? 30টা বয়ফ্রেন্ড, রাইট? আর কি যেন বললেন? স্মোক। বাই দ্য ওয়ে, ঐন্দ্রিলা দেবী, আপনি স্মোক করেন না, কারণ আপনার আঙুলে নিকোটিনের দাগ নেই, আর আপনার গলার স্বরও সেটা বলছে না। আর বয়ফ্রেন্ডের সংখ্যা 30 একটু বেশি হয়ে গেল না? না মানে অঞ্জন স্যারের মেয়ে নিজেকে খারাপ প্রমাণ করার জন্য ঠিক এতটা নিচে নামতে পারে, এটা কিন্তু আমার সত্যি ধারণার বাইরে ছিল। বাই দ্য ওয়ে, নাইস স্টোরি। ঐন্দ্রিলা বুঝতে পারলো ও ধরা পড়ে যাচ্ছে। হেই, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? করছি না, কারণ একটাই, আপনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন সেটা তো আসলে আপনি নন। ওটা একটা প্রম্পট, যা আপনি আমাকে ভয় দেখানোর জন্য সেট করেছেন। কি যেন বললেন? নিজেকে নিজে চড় মারেন। তার মানে আপনি ভীষণ একা, আর আপনার ভিতর অনেক চাপা জেদ আছে। Am I right, ঐন্দ্রিলা দেবী? আর হ্যাঁ, ইএমআই, ওটা তো আপনার শখ নয়,
ওটা আপনার কাজের ইনভেস্টমেন্ট। আপনি আপনি ভীষণ ওভার স্মার্ট সাজার চেষ্টা করছেন। আপনি যাই ভাবুন না কেন, আমি কোনোভাবেই আপনার এই গোছানো সাজানো সংসারের পুতুল হব না। আমি পুতুল খেলি না ঐন্দ্রিলা দেবী। আর আমি আপনার ওই 30টা বয়ফ্রেন্ড বা ভোর 5টায় ঘুমোনো এইসব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমি চিন্তিত আপনার এই মিথ্যে বলার জেদটা নিয়ে। বাই দ্য ওয়ে, আপনি আসতে পারেন। আমাদের বাকি কথা না হয় বিয়ের পরেই হবে। ঐন্দ্রিলা এবার ঘাবড়ে গেল। মানে এত সবকিছু শোনার পরেও আপনি আমাকে রিজেক্ট করবেন না? খুব চিন্তার না? ইন্টারেস্টিং জিনিসের শেষ না দেখে আমি আবার ছাড়ি না। ভীষণ জেদ। আপনি আজ যা যা বললেন তার কতটা সত্যি আর কতটা আপনার ক্রিয়েটিভ রাইটিং সেটা আমাকে অ্যাসেস করে দেখতে হবে না? আই থিংক আমার বেশ ভালোই লাগবে। কোনো থেরাপি কাজ করছে না, শেষ অস্ত্র কাজে লাগাতে হবে। আচ্ছা, আপনার বয়স কত? 28, 29? তার মানে আপনি আপনি মিলেনিয়াল, তাই তো? আর আমি জেনজি। আমাদের মধ্যে অনেক অনেক পার্থক্য। আপনি ফুটবল খেলতে ভালোবাসেন, আমি কোডিং করতে ভালোবাসি। আপনি ওল্ড স্কুল মিউজিয়ামের লোক, আর আমি লাইভ স্ট্রিম। আপনি জমিয়ে রাখতে ভালোবাসেন, আমি খরচ করতে ভালোবাসি। আর আপনার সেভিংস আর ওই রবীন্দ্রসঙ্গীত মার্কা লাইফ আমার বড্ড বেশি স্লো আর বোরিং মনে হবে। আপনি আমাকে হ্যান্ডেল করতে পারবেন না সুদীপ্ত বাবু। ওকে, ফাইন ফাইন, বুঝলাম। বাই দ্য ওয়ে, 28 বছর বয়সটা কি বিশাল কিছু একটা এজ না? মানে মানছি আমি মিলেনিয়াল, আপনি জেনজি ঐন্দ্রিলা দেবী। আপনি 21 বছর বয়সে এসে খুব ফার্স্ট দৌড়চ্ছেন, ভালো। কিন্তু আপনার কোনো নোঙর নেই। আপনি ভোর 5টা পর্যন্ত জেগে থাকেন কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট জানেন না। ওটা মডার্নিজম নয়। আর আপনাদের ওই লাউড মিউজিক ওটা আমি বন্ধ করব না, কিন্তু কানে যন্ত্রণা হলে কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীতটাই আপনার কাজে লাগবে। বাই দ্য ওয়ে, বয়স ক্যালেন্ডারে থাকে, মাথায় নয়। আর আমার মাথার বয়স আপনার চেয়ে কিঞ্চিত হলেও বেশি, অনেকটা বেশি ফ্লেক্সিবলও বলতে পারেন। কেমন? আপনি বড্ড বেশি কথা বলেন, অসহ্য। আর আপনি বড্ড বেশি ভাবেন যে আপনি সব জানেন। যাক, বয়স নিয়ে রিসার্চ যখন হয়েই গেল, তাহলে এবার বাড়ি যান। আপনার বাবা ওয়েট করছেন। ঐন্দ্রিলা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু বিয়েটা তো ভাঙতেই হবে। শেষ পর্যন্ত ইমোশনাল ব্ল্যাকমেলিং, এছাড়া তো আর রাস্তা নেই। শুনুন না, আসলে সত্যি কথাটা বোধহয় আপনাকে বলতেই হবে শেষ পর্যন্ত। কি বলুন তো, আমার না ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমার একজন পার্টনার ইন ক্রাইম থাকবে। আমি লাভ ম্যারেজ করতে চাই। আমার এমন একজনকে চাই যে প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, যে বাইক নিয়ে যখন তখন পাহাড়ে বেরিয়ে যাবে, যার সাথে আমি সারা রাত বিচে বসে বিয়ার আর মিউজিক নিয়ে পার্টি করব, যে ভীষণ রোম্যান্টিক হবে, যার সাথে আমি গোটা পৃথিবী ব্যাকপ্যাক নিয়ে ঘুরে বেড়াবো। এবার একবার আপাদ মস্তক সুদীপ্তকে দেখে নিল ঐন্দ্রিলা, তারপর বলল, কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনি ক্যাশ কাউন্টার আর পাসবুক আপডেট করা ছাড়া আর কিছুই পারেন না। আপনাকে নিয়ে বিচে গেলে আপনি হয়তো সেখানেও বালির ওপর বসে ইনকাম ট্যাক্সের হিসেব করবেন। আপনার মতো এমন একটা বেরঙিন লোকের সঙ্গে আমার কালারফুল স্বপ্নগুলো জাস্ট ম্যাচ করে না। আপনি বড়জোর দীঘা বা পুরী গিয়ে একটা হোটেলের রুমে বসে লুচি তরকারি খেতে পারেন। আমার ওই হাই ভোল্টেজ লাইফ হ্যান্ডেল করা আপনার কাজ নয় সুদীপ্তবাবু। ঠিক এই মুহূর্তেই, কথা শেষ হওয়ার আগেই সুদীপ্ত এক হ্যাঁচকা টানে অ্যানিকে নিজের একদম বুকের কাছে নিয়ে এলো। স্থিরভাবে তাকিয়ে রইল সুদীপ্ত ঐন্দ্রিলার চোখের দিকে। ঐন্দ্রিলার কথাগুলো মাঝপথেই থমকে গেল। ওর হার্টবিট বেড়ে যাচ্ছে।
আপনার হাই ভোল্টেজ লাইফটা কি শুধু ওই কয়েকটা সস্তা সংলাপে আটকে, অ্যানি? নাকি সেটা সহ্য করার ক্ষমতাও আপনার আছে? ঐন্দ্রিলার তো গলা শুকিয়ে এসেছে। আপনি আপনি ছাড়ুন আমাকে। অ্যাডভেঞ্চার কি? অ্যাডভেঞ্চার চান তাই তো? বাইক নিয়ে পাহাড়ে যাওয়াটাকে অ্যাডভেঞ্চার বলছেন? কিন্তু জানেন কি, আসল অ্যাডভেঞ্চার হলো আমার মতো একটা বোরিং পার্সনের চোখের দিকে তাকিয়ে নিজের জেদটা ধরে রাখা। সেই সাহস আছে আছে আপনার? আপনি আপনি কিন্তু অভদ্রতা করছেন। রোম্যান্টিকতা মানে শুধু বিচে পার্টি করা নয় ঐন্দ্রিলা দেবী। রোম্যান্টিসিজম হলো আপনি যখন ভোর 5টা পর্যন্ত ল্যাপটপে মুখ গুঁজে পড়ে থাকবেন, তখন নিঃশব্দে আপনার চশমাটা খুলে আপনাকে বিছানায় শুইয়ে দেওয়া। রোম্যান্টিসিজম হলো আপনার জেদগুলোকে ভালোবাসা দিয়ে শাসন করা। আপনি পৃথিবী ঘুরতে চান, ঘুরবেন, কিন্তু সেই পৃথিবীটা ঘোরার জন্য আপনার পিছনে এমন একজন মানুষের দরকার যে আপনাকে জাস্ট পড়ে যাওয়ার সময় জাপটে ধরে নিতে পারবে, ঠিক এখন আমি যেভাবে ধরে আছি। সুদীপ্ত আলতো করে অ্যানিকে ছেড়ে দিল। অ্যানি টাল খেয়ে দুপা পিছিয়ে গেল। ওর সারা শরীর থরথর করে কাঁপছে। সুদীপ্ত আবার সেই স্বাভাবিক শান্ত ম্যানেজার হয়ে গেছে। ইশারা করলো দরজার দিকে। বাই তবে এবার আপনি আসতে পারেন, তবে মনে রাখবেন অ্যাডভেঞ্চার শুরু হওয়ার আগেই হার মেনে নেওয়াটা কিন্তু মোটেও কুল ব্যাপার নয়। কাল অঞ্জন স্যারকে কি বলবো সেটা না হয় আপনি আমার উপর ছেড়ে দিন। গুড বাই, হ্যাভ আ নাইস ডে। বিকেলের নরম আলোয় সুদীপ্ত রয়্যাল এনফিল্ডটা যখন পিচ ঢালা রাস্তা দিয়ে ছুটছিল, পিছনের সিটে বসা ঐন্দ্রিলার চোখে মুখে ছিল এক রাশ বিরক্তি। অঞ্জনবাবুর জেদের কারণেই আজ ওকে সুদীপ্তর সঙ্গে বেরোতে হয়েছে। হঠাৎই বাইকের গতি কমিয়ে সুদীপ্ত কথা ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, করলো। একটা কথা জানানো হয়নি আপনাকে। অঞ্জন বাবুর সঙ্গে আমার কথা হয়েছে। আমি স্পষ্ট বলে দিয়েছি, যতদিন না ঐন্দ্রিলা কমফোর্টেবল হচ্ছে ততদিন এই বিয়ের কথা আমরা এগোবো না। ওয়াও, তা হঠাৎ এমন মহানুভবতা? হুম, মহানুভবতা নয়, বাস্তবতা। ও আপনি বুঝবেন না। আপনার তো এখন কোনো স্টেডি বয়ফ্রেন্ড বোধহয় নেই, তাই না? তাই ভাবলাম যদি আমরা কিছুদিন সময় কাটাই, তবে অন্তত আপনি বুঝতে পারতেন যে আমি আপনার জন্য পারফেক্ট কি নয়। আপনি যতই চেষ্টা করুন সুদীপ্ত বাবু, আপনি আমার জন্য পারফেক্ট হতেই পারবেন না। আমাদের পছন্দ, চিন্তা ভাবনা কোনো কিছুই ম্যাচ করে না। আমরা দুটো আলাদা মেরুর মানুষ। ইয়েস, সেটাই তো মজা। আপনার সব পছন্দ না হয় আমি ট্রাই করলাম, আর আমার পছন্দ আপনি নিজেই। দেখা যাক না আমরা একে অপরের পছন্দকে নিজের করে নিতে পারি কিনা। একটু ফ্লেক্সিবল হলে জীবনটা অনেক সহজভাবে এগোনো যায়, বুঝলেন ঐন্দ্রিলা দেবী? ওই দেখুন, আবার শুরু করলেন। এই আপনাদের মতো মিলেনিয়ালসদের না এই একটাই সমস্যা, সারাক্ষণ শুধু নীতি কথা আর জ্ঞান দিয়ে চলেন। আর আপনাদের জেনারেশন মানে ওই কি জানো, জেনজি, ওদের প্রবলেম কি জানেন? আপনারা কাজের থেকে বড্ড বেশি কথা বলেন। কথাটা শেষ করি সুদীপ্ত হঠাৎ বাইকের স্পিডটা বাড়িয়ে দিল। বাইকের ইঞ্জিনটা গর্জে উঠল আর এক ঝটকায় স্পিড বেড়ে গেল বহুগুণ। আচমকাই এই গতির সঙ্গে ঐন্দ্রিলা তাল সামলাতে পারল না, চিৎকার করে উঠল। ভয়ের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দু হাতে শক্ত করে সুদীপ্তর কোমর জড়িয়ে ধরল। বাতাসের শোঁ শোঁ শব্দের মাঝে সুদীপ্ত মৃদু হাসল। ও জানতো মাঝে মাঝে কথার চেয়ে গতির ভাষা অনেক বেশি কার্যকর হয়। বেশ খানিকটা চলার পর দাঁড়িয়ে গেল বাইক। ঐন্দ্রিলার চোখ দুটো তখনও অবশ্য চেপে বন্ধ।
ঐন্দ্রিলা, নামুন, আমরা পৌঁছে গেছি। সুদীপ্তর কণ্ঠস্বর শুনেই চট করে হাত সরিয়ে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো ঐন্দ্রিলা। চুলগুলো একেবারে এলোমেলো, মুখটা রাগে আর লজ্জায় লাল। আপনি নিজেকে ভাবেন কি? হ্যাঁ, এভাবে কেউ বাইক চালায়? যদি কিছু একটা হয়ে যেত? কিন্তু আপনিই তো বলেছিলেন যে আমি কথায় কথায় জ্ঞান দিই, একেবারে অ্যাডভেঞ্চারাস নই। তাই একটু অ্যাডভেঞ্চার দেখালাম। আর দেখুন কি সুন্দর, ওই স্পিড, কিন্তু আমাদের পছন্দগুলো বেশ সুন্দর ম্যাচ করে গিয়েছিল। আপনিও ভয় পাচ্ছিলেন, আর আমিও চাইছিলাম আপনি আমাকে শক্ত করে ধরে রাখুন। অসহ্য, জাস্ট ইম্পসিবল। আপনি চলুন, বাড়ি যাব। এত তাড়াতাড়ি? চলুন না, এত দূর যখন এলামই, চলুন। ওই সামনে দোকানটা আছে না, ওখানে চাটা দারুণ বানায়। আর শুনুন, ফেরার সময় কিন্তু আপনি বাইক চালাবেন, আমি না হয় আপনার মতো কথা কম কাজ বেশি জেনারেশনের স্পিডটা একটু দেখে নেব। ঘাবড়ে গেল ঐন্দ্রিলা, কারণ গাড়ি চালাতে তো পারে না। আমি না বাইক চালাতে না, আর কি। সে কি, তার মানে ড্রাইভ করতে পারেন না? এই গাড়ি চালাতে পারি, বাইকটা কখনো ট্রাই করা হয়নি। তবে তার মানে এই নয় যে আমি পারবো না। হুম, পারবেন, আলবাত পারবেন। পারবো না বললেই তো মিটে যায় না সব কিছু। অঞ্জনবাবুকে বলবো আপনার জন্য একটা সাইকেল কিনে দিতে। বাইকের পিছনে বসার চেয়ে ওটা বোধহয় সেফ হবে, কি বলেন? কি বললেন? সাইকেল? আপনি কি আমায় বাচ্চা পাবেন? দিন, চাবিটা দিন তো আমাকে। ব্যালেন্স করতে জানলে ওটা চালানো কোনো ব্যাপারই নয়। এই তো চাই, দ্যাটস দ্য স্পিরিট। তবে একটাই কন্ডিশন, যদি বাইক চালাতে গিয়ে আমার হাত পা ভাঙেন তাহলে কিন্তু সারা জীবন আমাকে সেবা যত্ন করতে হবে, আর সেটা করবেন আপনি। রাজি? রাজি। চাবিটা নিয়ে বাইকে চেপে বসলো ঐন্দ্রিলা। একটু ভয় করছিল সুদীপ্তর। মেয়েটা যে বড্ড জেদি, সত্যি সত্যি গাড়ি চালায় যদি যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে। না না না, আজ থাক, এক্সপেরিমেন্ট আজ করে কাজ নেই। আসলে আমার আবার ওই মেডিকেল ইন্স্যুরেন্সের লাস্ট ইনস্টলমেন্টটা দেওয়া হয়নি, ওটা দিয়ে দিই, তারপর না হয় একদিন। ঐন্দ্রিলা আর কন্ট্রোল করতে পারল না, হেসে ফেলল। তারপর দুজনেই হাসতে হাসতে এগিয়ে গেল সেই জায়গাটা যেখানটা সুদীপ্তর ভীষণ প্রিয়। শহরটাকে এই জায়গা থেকে একেবারে অন্য রকম লাগে। পুরো মানচিত্রটা পরিষ্কার বোঝা যায়। এটা খানিকটা টিলার ওপরের একটা জায়গা। সূর্য তখন ডুবো, আকাশটা আবিরের রঙে রাঙানো। জায়গাটা এত শান্ত যে বাতাসের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। সুদীপ্ত বাইকটা নিয়ে দাঁড়ালো বড় পাথরের পাশে। ঐন্দ্রিলা পাশে এসে দাঁড়ালো। ওয়াও, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আপনি কি এখানে প্রায়ই আসেন? আসি, যখন মনে হয় চারপাশের চিৎকারগুলো বড্ড বেশি বেড়ে গেছে, তখন এখানে আসি নিজের কথাগুলো শুনতে। আপনি বলেছিলেন না আমাদের পছন্দ ম্যাচ করে না? দেখুন তো, এই আকাশটা কি আপনার পছন্দ হয়েছে? ঐন্দ্রিলা আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। সূর্যের শেষ আলোটা ওর মুখে পড়ে একটা মায়াবী আভা তৈরি করছে। সুন্দরকে অস্বীকার করার মতো বোকামি আমি করি না সুদীপ্ত বাবু। আকাশটা সত্যিই সুন্দর। হঠাৎ পকেট থেকে দুটো চকলেট বার করলো সুদীপ্ত। সবার মতো দামি ডিনার বা কফি শপে হয়তো আপনাকে ইমপ্রেস করতে পারতাম না, তাই ভাবলাম এই চকলেট আর সূর্যাস্ত এটা দিয়েই ট্রাই করি। তাহলে আউট অফ 10 আমাকে কত দেওয়া যায়? 8 পাওয়া যাবে তো নাকি? ঐন্দ্রিলা হাত বাড়িয়ে চকলেটটা নিল। ওর আঙুল সুদীপ্তর হাতের তালুতে একবার স্পর্শ করল। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। ঐন্দ্রিলা খেয়াল করল সুদীপ্তর চোখে একটা গভীর আশ্রয় আছে, যা আগে ও কখনো খেয়ালই করেনি।
জানেন, আপনাকে আমি খুব অদ্ভুত আর গম্ভীর ভেবেছিলাম আপনি আমার ওপর নিজের পছন্দগুলো বোধহয় চাপিয়ে দেবেন। চাপিয়ে দিলে তো সেটা জেতা হয় না ঐন্দ্রিলা। আমি চেয়েছিলাম আপনি আমাকে একটু সুযোগ দিন, যাতে আমি প্রমাণ করতে পারি যে পারফেক্ট হওয়ার চেয়েও অরিজিনাল মানে ওজি হওয়াটা অনেক বেশি জরুরি। কিন্তু তবুও আপনার এই জ্ঞান দেওয়াটা না এখন অসহ্য লাগে। কিন্তু আপনার ওই চুপচাপ থাকাটাও মন্দ নয়। ঐন্দ্রিলা এবার সরাসরি সুদীপ্তর চোখের দিকে তাকালো। মনের ভেতরের জেদটা কেমন যেন জল হয়ে যাচ্ছে। আলতো করে সুদীপ্তর হাতটাও ধরল। অঞ্জনবাবু বোধহয় খুব ভুল মানুষকে পছন্দ করেনি, কি বলেন? হতেই পারে না। অঞ্জনবাবুর পছন্দের উপর আমারও ভরসা আছে। অঞ্জনবাবুর ঠিক করে দেওয়া সেই অচেনা পাত্র কখন যে ঐন্দ্রিলার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল তা ওরা নিজেরাও টের পেল না। সম্পর্কের শুরু আপনি দিয়ে, কিন্তু এখন তুমিতে নেমে এসেছে। বিকেলের আলোটা ম্লান হয়ে আসছিল। ঐন্দ্রিলা মনে মনে বুঝতে পারছিল, যতবারই বন্ধুত্ব দিয়ে আড়াল করার চেষ্টা করুক, সুদীপ্ত ওর জীবনের এমন একটা অভ্যেস হয়ে গেছে যা ছেড়ে দেওয়া এই মুহূর্তে অসম্ভব। সবকিছু যখন একদম ঠিকঠাক চলছিল, যখন সুদীপ্ত আর ঐন্দ্রিলার পৃথিবীটা হাসি, আড্ডা আর আগামী দিনের স্বপ্নে রঙিন হয়ে উঠছিল, ঠিক তখনই এক নিমেষে বদলে গেল সবকিছু। সম্পর্কের আকাশে যে রোদ ঝলমল করছিল, সেখানে হঠাৎ করেই যেন বিনা মেঘে বজ্রপাত হলো। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মামাই। অতনুবাবুর সঙ্গে আমি কালই কথা বলবো। এই বিয়েটা হচ্ছে না। কি বলছো কি বাবা? কেন হবে না? কেন বিয়ে? ওরা আমাদের ঠকিয়েছে, লুকিয়েছে কথাটা। কেউ কাউকে ঠকায়নি বাবা। দরকার হলে সারা জীবন আমি একা থাকবো, কিন্তু তুমি অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিতে পারবে না, ব্যাস। লাভ মিসফিট গল্পটা আজ এই পর্যন্তই। তবে কথা দিচ্ছি, দ্বিতীয় পর্ব শোনাতে বেশি দেরি করব না। আগামী শুক্রবার নিয়ে আসবো এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। ততক্ষণ কয়েকটা কথা বলে চলে যাই। যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সে কথা। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ও হ্যাঁ, আমাদের আরও একটা ভূতের গল্পের চ্যানেল, অবশ্য সেখানে আজকাল রহস্য, রোমাঞ্চ এবং সত্য ঘটনা অবলম্বনে নানান অনুপ্রেরণামূলক গল্প নিয়ে প্রতি বুধবার রাত্রি 8:30 আর প্রতি শনিবার রাত্রি ঠিক 9:30 আমরা হাজির থাকি। সেই চ্যানেলের নাম ভূত চর্চা, তা আপনারা এতদিনে জেনেই গেছেন। সেই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন পায়েল খাটিয়াল দাস, ঈশানী ঘোষ, সুপ্রিয়া মাঝি, সাহাব কর্মকার, লাভ মণ্ডল, কণা রোজারিও, শিউলি, ঝর্ণা খাতুন, সুবর্ণা পাত্র, আয়ুষ মাখাল, স্নেহা দাস, মোহিনী ভট্টাচার্য, সীমা গিরি, সৃজা মুখার্জি, আয়েশা স্মৃতি, অপর্ণা সামন্ত, সঞ্জয় রয়, অরুণিমা সেন, সঞ্জয় দাস, শুভঙ্কর মহিষ, সুপর্ণা পাত্র সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, আচ্ছা বলুন তো, ঐন্দ্রিলার এক্স বয়ফ্রেন্ডের নাম কি ছিল? জানি উত্তরটা ভীষণ সহজ। মন দিয়ে গল্পটা শুনে থাকলে এক্ষুনি কমেন্ট বক্সে চটপট উত্তরটা দিয়েই ফেলুন। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করি। ভালো থাকবেন সকলে। ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল শনিবার ঠিক রাত্রি 9:30 ভূত চর্চায়। তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30 নতুন ভালোবাসার গল্প নিয়ে, শুধুমাত্র ভালোবাসার মরশুমে।